সপ্তম বিবাহবার্ষিকীতে হাসপাতাল থেকে আনা রিপোর্টগুলো স্বামীকে উপহার দিব বলে 3 দিন ধরে অপেক্ষা করছিলাম। এই 7 বছর ধরে একটা সন্তানের জন্য অনেক কেঁদেছি, চেনা জানা কোনো ডাক্তার বাদ দেয়নি। অনেকে বলেছে কবিরাজ দেখাতে, কিন্তু কাজটা শিখ তাই নিজেকে আটকে রেখেছিলাম। গত 3 দিন আগে টেস্টটা হাতে পাই আমি, রেজাল্ট পজিটিভ এসেছে, আমি প্রেগনেন্ট। এতদিনে আল্লাহ তাআলা মুখ তুলে চেয়েছেন। মনে মনে ভাবছিলাম আমার হাজব্যান্ড অনেক খুশি হবে, ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা। বিয়ের 1 বছর পর আমার শাশুড়ি আর হাজব্যান্ড সন্তানের জন্য বায়না করতে লাগলো। যদিও আমার আরো অনেক পরে বাচ্চা নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু পরিবারের আবদারের কাছে আর কিছুই বলতে পারলাম না, রাজি হয়ে গেলাম। এরপর দেখতে দেখতে 2 মাস 4 মাস এমনকি বছর পার হয়ে গেল, কিন্তু আমি কনসেপ্ট করলাম না। ইতিমধ্যে সবাই আমার উপর বিরক্ত হলো, ডাক্তার দেখা দেখি, কিন্তু কোনোভাবে কোনো কাজ হচ্ছিল না। বিয়ে 6 বছর পর আর ধৈর্য ধরতে না পেরে আমার স্বামী অবশেষে দ্বিতীয় বিয়ের কথা বলেই ফেললো। অবশ্য আমার শাশুড়ি এই ব্যাপার নিয়ে তার ছেলেকে অনেক আগেই বলেছিলেন। নিহাত আমরা দুজন ভালোবেসে বিয়ে করেছিলাম বলে আমার স্বামী এতদিন মুখ বুঝেছিলেন। যখন দেখলো বিয়ে 6 বছর পর আমার বাচ্চা হয় না, তখন তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে আমাকে বলল, তুমি এ বাড়িতে থাকবে, কোনো আযত্ন হবে না, শুধু নতুন একজন সদস্য পরিবারে যুক্ত হবে। আমার স্বামীর জন্য কথাটা বলা সহজ হলো, আমার জন্য এই ব্যাপারটা মেনে নেওয়া অনেক কষ্টের ছিল। তখন আমার স্বামীকে অনেক অনুরোধ করেছিলাম, হাতে পায়ে ধরে বলেছিলাম সে যেন দ্বিতীয় বিয়ে না করে। আমার জীবনে যা কিছু ঘটেছে এতে আল্লাহর হাত ছাড়া আর কিছুই নেই, তিনি ইশারা না করলে কোনো কিছুই হবে না। এই কথাটা বলার পর আমার স্বামী কোনো কথা বলল না। অবশেষে সেই আনন্দের দিন চলে আসলো। আমি মোমবাতি আর ফুল দিয়ে পুরো রুম সাজিয়েছি, সেই প্রথম বিবাহবার্ষিকীতে যেমন সাজানো হয়েছিল। একটা কেকও অর্ডার করে এনেছিলাম, শুধু অপেক্ষা করছিলাম আমার স্বামী কখন বাসায় আসবে। রাত 12টার সময় কলিং বেল বেজে উঠলো। দৌড়ে গিয়ে দরজাটা খুললাম। দরজার সামনে আমার শাশুড়ি আধা ঘন্টা পরা বেনারসি সাজে একটা মেয়ে বিয়ে সাজে দাঁড়িয়ে আছে। আমার কয়েক মুহূর্ত লাগলো সবটা বুঝে উঠতে। আমার স্বামীর মুখের দিকে তাকালাম, সে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমার শাশুড়ি বলে উঠলো, নতুন বউকে নিয়ে আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো, তুমি দরজার সামনের থেকে সরে দাঁড়াও। আমার স্বামী আর নতুন বউ ঘরে প্রবেশ করলো। তবে সকালে আমার শাশুড়ি বলেছিলেন আমার স্বামীকে নিয়ে এক আত্মীয়র বাড়িতে যাচ্ছেন, রাতে ফিরতে দেরি হবে। এই বুঝে সে আত্মীয় আমার বিবাহবার্ষিকী উপলক্ষে ঘরে সবার জন্য বিরিয়ানি রান্না করেছিলাম, আর ঘরটাও গোলাপ ফুল দিয়ে নতুন করে সাজিয়েছিলাম। একদিকে বিরিয়ানির গন্ধ, অন্যদিকে তাজা ফুলের সুঘ্রাণ সারা ঘর জুড়ে মৌ মৌ করছে। এর কিছুক্ষণ পর আমার শাশুড়ি আর তার ছেলে নতুন বউকে নিয়ে আমার বেডরুমে আসে। বেডরুম সাজানো দেখে বলল, ভালো হয়েছে রুমটা সাজিয়েছে। আমি ড্রয়িং রুমে বসে আছি, এরই মধ্যে আমার শাশুড়ি এসে একবার ডেকে বলে গিয়েছে, তুমি আজকে আমার রুমে ঘুমাবে আমার পাশে। এই কথা শোনার পরে আমি ভাবছিলাম আজকে ওই রুমে নতুন বউ আছে, কালকে কি থাকবে না, পরশু কি থাকবে না, তাহলে আমি সারাটা জীবন কোথায় ঘুমাবো? এভাবে তো জীবন চলবে না। সারা রাত ফুপে ফুপে কান্না করেছি। আমার মনের ভিতর কেমন যেন লাগছিল, তোমাদের কি করে বোঝাবো। ভোরে আমার রুমের দরজা খোলার শব্দ টের পেলাম। আমার স্বামী রুম থেকে বের হয়ে ওয়াশরুমে গেল। বাইরে থেকে বোঝা যাচ্ছে সে গোসল করতেছে। তখন আমার ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। তখন সাথে সাথে আমার রুমে ঢুকলাম। রুমের হাফসা হলে বোঝা যাচ্ছে নতুন বউ ঘুমাচ্ছে। কোনো শব্দ না করে আমি আমার ওয়ার্ড্রপ খুললাম, কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাইরে আসলাম। রাতে অনেক চিন্তা করেছি আমি আর এই বাসায় থাকবো না, কারণ নিজের স্বামীকে অন্য একটা মেয়ে স্বামী বলে ডাকতেছে, আমার স্বামী অন্য একটা মেয়েকে আদর করতেছে, এ আমি কখনো সহ্য করতে পারবো না নিজ চোখে। তবে বেরিয়ে আসার আগে আমি স্বামীর উদ্দেশ্যে একটা চিঠি লিখে আসি, কারণ আমি জানি সকালে সে রান্নাঘরে আসবে আমার সাথে দেখা করতে, আমার হাতের 1 কাপ চা খেতে আমাকে জড়িয়ে ধরে সে হয়তো কিছুটা অনুতপ্ত হবে, কিন্তু সেই জায়গাটা আমি আর খালি রাখিনি, আর কখনো রাখবো না। কান্না করতে করতে চিঠিতে লিখে এসেছিলাম, প্রিয় স্বামী, কখনো ভাবিনি এমন পরিস্থিতিতে পড়তে হবে যে তোমার সামনে দাঁড়িয়ে আমি কথা বলার শক্তি পর্যন্ত পাবো না, তাই চিঠি লিখে যাচ্ছি। তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবেসেছি, আর এখনো বাসি, পরেও বাসবো, কিন্তু এখন আর তোমার সাথে আমি থাকবো না। জানো ডাক্তার বলেছিল আমাদের দুজনের কোনো সমস্যা নেই, আল্লাহ তাআলা যখন মুখ তুলে চাইবে তখন আমাদের সন্তান হবে। আমি তোমাকে অনেক বুঝেছি, ভাগ্যে সন্তান থাকলে আল্লাহ তাআলা একদিন দিবেন, কিন্তু তোমার অবুঝ মন আমার কথা মানেনি। তুমি আমার জায়গাটা অন্য কাউকে এনে দিলে। যতই তুমি বলো আমার জায়গা তুমি আমাকে দিবে, কিন্তু বিশ্বাস করো একই রাজ্যে 2 জন কখনো রাজত্ব করতে পারে না। আর যাকে বিয়ে করে এনেছো সে তো কোনো দোষ করেনি, তাকে কেন খালি খালি কষ্ট দিব? তাই আমি নিজেই সরে যাচ্ছি। আজ পর্যন্ত তোমার কোনো সিদ্ধান্তে বাধা দেয়নি, শুধুমাত্র বিয়ের ব্যাপারটা তোমাকে বাধা দিয়েছিলাম, কারণ আমি আমার জায়গা অন্য কাউকে কখনো দিতে পারবো না, আর এটা মেনেই আমি চলে যাচ্ছি। আর হ্যাঁ, প্রেগনেন্সি রিপোর্টটা রেখে যাচ্ছি। আমি কনসেপ্ট করেছি 2 মাস হলো, 4 দিন আগে রিপোর্টটা হাতে পেয়েছি। ভেবেছিলাম বিবাহবার্ষিকীতে তোমাকে সারপ্রাইজ দিব, কিন্তু দেখো তুমি আমাকেই সারপ্রাইজ দিলে। আমি কেন একা একা কষ্টে পাবো? তুমিও সামান্য অংশীদার হও, তুমিও তো বাবা, তাই না? সারা জীবন এটা ভেবে কষ্ট পাবে যে কমতির জন্য তুমি আমার জায়গাটা অন্য কাউকে দিয়ে দিলে, তা আমার মধ্যেই পূরণ হলো। আমি তোমাকে কখনোই ডিভোর্স দিব না, কারণ আমার সন্তানের তার বাবার প্রয়োজন হবে। তুমি আমাদের সন্তানকে সময় মতো দেখতে পাবে, আর আমাকে ফেরানোর চেষ্টা করো না, তাতে ফলাফল আরো খারাপ হবে। তুমি শুধু এটা মনে রেখো, তুমি তোমার সেই ছোট্ট বউটাকে হারালে যে দুনিয়াতে তুমি ছাড়া আর
কাউকেই চিনতো না, আর আমার হয়তো বা আদর করে স্বামী জান বলে ডাকা হবে। এই গল্পটা পড়তে গিয়ে আমি না চোখের পানি ধরে রাখতে পারি না। মেয়েরা কতটা অসহায়, তাই না?